শুরু করছি আজকে দশম শ্রেণীর কোষ বিভাজন। তো আগে ক্রোমোজোম সম্পর্কে আমরা আলোচনা করেছি। কোষ বিভাজন কিছুই না, কোষ বিভাজন মানে শুধুই কোষের সংখ্যায় বেড়ে যাওয়া। মানে একটা কোষ বিভাজিত হয়ে দুই বা ততোধিক যদি কোষ হয়, সৃষ্টি হয়, তাকে আমরা কোষ বিভাজন বলি। তো ধরো একটা কোষ রয়েছে, এই কোষের ভেতর যেটা রয়েছে সেটা হচ্ছে নিউক্লিয়াস। এই কোষটা বিভাজিত হয়ে যদি এক বা একাধিক এটা হচ্ছে নিউক্লিয়াস, এই একটা কোষ এই কোষটা ভেঙে এক বা একাধিক কোষ যখন সৃষ্টি হয় তাকেই বলা হয় কোষ বিভাজন। তাহলে যে কোষটা বিভাজিত হয় তাকে বলা হয় মাতৃকোষ। আর যে নতুন কোষ সৃষ্টি হয় তাকে বলা হয় অপত্য কোষ। তাহলে কোষ বিভাজন মানে শুধুই কোষের সংখ্যায় বেড়ে যাওয়া। একটা কোষ থেকে দুটো কোষ থেকে চারটে কোষ, এইভাবে কোষের সংখ্যা বেড়ে যাওয়া। তাহলে কি হয়, জীবেরাও আকারে বড় হয়। কোষ যত বৃদ্ধি পাবে, বাড়বে সংখ্যায়, তত তাদের আকৃতিও বাড়বে, আকারও বাড়বে। তো কোষ বিভাজনকে সহায়তা করে কিছু কোষীয় অঙ্গাণু। কোষ বিভাজনকে সাহায্য করে কিছু কোষীয় অঙ্গাণু। তার মধ্যে রয়েছে নিউক্লিয়াস, যে বললাম আমরা আলোচনা করলাম। তার মধ্যে রয়েছে নিউক্লিয়াস কাজ করে কি, ক্রোমোজোম এবং ডিএনএ ইত্যাদি তৈরিতে নিউক্লিয়াসই তৈরি হয়। তো নিউক্লিয়াসে ক্রোমোজোম ও ডিএনএ তৈরির ভূমিকাটা মুখ্য। এটা হচ্ছে হেল্পিং, যে কোষ বিভাজন করতে সহায়তা করে যেসব কোষীয় অঙ্গাণু, তার মধ্যে নিউক্লিয়াস। আরেকটা রয়েছে সেন্ট্রোজোম, ভালো মতো শুনবে, হ্যাঁ। সেন্ট্রোজোম কি করে এই কোষ বিভাজনে? সেন্ট্রোজোমের কাজ হচ্ছে আঠার কাজ করে, মানে একটা সুতো আকৃতির, মানে সবগুলোকে জুড়ে রাখার কাজটা করা হচ্ছে সেন্ট্রোজোম। আর একটা রয়েছে কোষীয় অঙ্গাণু মাইটোকন্ড্রিয়া কি কাজ করে? ব্যাটারির কাজ করে। ব্যাটারি মানে এটিপির মাধ্যমে শক্তি জোগাড় করে। কোষীয় বিভাজনকে যে শক্তি দরকার হয় সেটা মাইটোকন্ড্রিয়ার থেকেই সাপ্লাই হয়। আরেকটা হচ্ছে রাইবোজোম কি কাজ করে কোষীয় বিভাজনকালে? রাইবোজোমের কাজ হচ্ছে প্রোটিন তৈরি করা। তাহলে আমি কি জানলাম, যে কোনো কোষ বিভাজিত হয়, নতুন কোষ সৃষ্টি করে, সেটা হচ্ছে অপত্য কোষ। আর যে কোষ বিভাজিত হয় তাকে বলা হয় মাতৃকোষ। আর এই কোষ বিভাজনকালে কোষীয় অঙ্গাণু যারা সরাসরি সাহায্য করে সে হচ্ছে নিউক্লিয়াস, যেটা ক্রোমোজোম ও ডিএনএ তৈরি করতে সাহায্য করে। সেন্ট্রোজোম, যেটা সুতো আকৃতির আঠার কাজ করে, মানে একে অপরের সঙ্গে জুড়ে রাখার, ক্রোমোজোমগুলিকে জুড়ে রাখার কাজ সেন্ট্রোজোম করে। মাইটোকন্ড্রিয়া হচ্ছে ব্যাটারির কাজ করে, অর্থাৎ এটিপির মাধ্যমে শক্তি জোগাড় করে। কোষ বিভাজনকালে যে শক্তির দরকার হয় সেটা জোগাড় করা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। আর রাইবোজোম কি কাজ করে? প্রোটিনটা তৈরি করা হচ্ছে রাইবোজোম। তাহলে কোষ বিভাজন কি এবং কোষ বিভাজনের কোষীয় অঙ্গাণু মানে কে সাহায্য করে কোষ বিভাজনকালে, সেই সম্পর্কে আমরা জানলাম। এবার আমরা জানবো হচ্ছে কোষ বিভাজনের গুরুত্ব, মানে কোষ বিভাজনটা কেন, কি দরকার। তো কোষ বিভাজন আগেই বললাম যে কোষ বিভাজন মানে শুধুই কোষের সংখ্যায় বেড়ে যাওয়া। একটা কোষ থেকে দুটো কোষ বা দুটো কোষ থেকে চারটে কোষ, ওই একইভাবে কোষের সংখ্যা এইভাবে বেড়লে কী হবে, জীবেরা আকারে বেড়ে উঠবে। হ্যাঁ, কোথাও ধরো আমার হাতে কেটে গেছে, তাহলে কী হবে, সেখানে কতগুলো কোষ নষ্ট হয়ে গেছে। তো আশেপাশের কোষগুলো বিভাজিত হয়ে নতুন কোষ তৈরি করে সেই ক্ষত স্থানটা পূরণ করবে। তাহলে গুরুত্ব বলতে পারি, তাহলে কোষ বিভাজনের গুরুত্ব কী? ক্ষতিপূরণ করা। কোষ যদি বৃদ্ধি হয় তাহলে কী হয়, দেহের বৃদ্ধি ঘটবে। দুটা থেকে চারটা, চারটা থেকে আটটা, এইভাবে যখনই হবে তাহলে কী হবে, দেহের বৃদ্ধি ঘটবে। আর যখন একটা কোষ থেকে অপর কোষ সৃষ্টি হয়ে যাবে তাহলে সেটা জননও হতে পারে, মানে একটা মানুষ থেকে আরেকটা মানুষ, একটা কোষ থেকে আরেকটা কোষ, এরকমভাবে চিন্তা করো। তাহলে জননেও সাহায্য করে আমাদের এই কোষ বিভাজন। তাহলে কোষ বিভাজন কাকে বলে, কোষ বিভাজনে সাহায্যকারী বা পদ্ধতি, এটা পদ্ধতিও বলতে পারি, আর হচ্ছে গুরুত্ব সম্পর্কে আমরা জানলাম। এবার আমরা জানবো হচ্ছে কোষ বিভাজনের প্রকারভেদ, খুব ইম্পর্টেন্ট যেটা জিনিস, কোষ বিভাজনের প্রকারভেদ। তো কোষ বিভাজনের প্রকারভেদ জানতে হলে তাহলে কোষ বিভাজন লিখে নিই। এই কোষ বিভাজনটাকে সাধারণত তিনটা ধাপে ভাগ করা হয়।
প্রথমেরটাকে বলা হয় অ্যামাইটোসিস, প্রথমেরটাকে বলা হয় অ্যামাইটোসিস, তারপরেরটাকে বলা হয় মাইটোসিস, মাইটোসিস, আর থার্ড নম্বরটাকে বলা হয় মিওসিস, মিওসিস। তাহলে কোষ বিভাজনের প্রকারভেদ কয় রকম? কোষ বিভাজনকে মুখ্যত 3 রকমভাবে ভাগ করা, একটা হচ্ছে অ্যামাইটোসিস, একটা হচ্ছে মাইটোসিস, একটা হচ্ছে মিওসিস। অ্যামাইটোসিস সাধারণত অনুন্নত প্রাণী যেমন ইস্ট, অ্যামিবা, ব্যাকটেরিয়া, এইসব অণুজীব, ঠিক আছে, যাদের কোষের কোনো জটিলতা নেই, সিম্পল একটা কোষ রয়েছে, ঠিক আছে, তাদের ক্ষেত্রেই শুধু এই অ্যামাইটোসিস কোষ বিভাজন দেখা যায়। মাইটোসিস কোষ বিভাজন আমাদের শরীরে দেখা যায়, উন্নত যারা তাদের শরীরে দেখা যায়, ঠিক আছে। আর মিওসিস কোষ বিভাজন ডিম্বাশয় এবং শুক্রাশয় সাধারণত দেখা যায়। তাহলে অ্যামাইটোসিস কোষ বিভাজন ও মাইটোসিস কোষ বিভাজন ও মিওসিস কোষ বিভাজন কাদের মধ্যে দেখা যায় সে সম্পর্কে জানলাম। আবার ভিডিওটা প্রথম থেকে দেখবে যদি বুঝতে অসুবিধা হয়। তাহলে এই অ্যামাইটোসিস আর মাইটোসিসের মধ্যে একটা পার্থক্য, তাহলে সবার আগে আমি এই মিডলটাকে ধরি, যে এই মাইটোসিস কোষ বিভাজন কাকে বলে। মাইটোসিস, ধরো এটা একটা কোষ, ধরো এটা একটা কোষ, এই কোষের মাঝখানে রয়েছে নিউক্লিয়াস, এই কোষের মাঝখানে রয়েছে নিউক্লিয়াস, এবং নিউক্লিয়াসকে বেষ্টিত করে রয়েছে নিউক্লিয় পর্দা, এটা ধরো নিউক্লিয় পর্দা, নিউক্লিয় পর্দা রয়েছে। আমি বলতে পারি যে নিউক্লিয়াসের, এই যে নিউক্লিয়াসের, এই নিউক্লিয়াসের পর্দা যদি অবলুপ্ত হয়, মানে না দেখা যায়, অবলুপ্ত, যদি কোষ বিভাজন হয়ে যাওয়ার পর এই পর্দা যদি অবলুপ্ত হয়, তবে তাকে আমরা কি বলবো, তাকে আমরা বলবো মাইটোসিস কোষ বিভাজন। কি বললাম? কোনো কোষের নিউক্লিয়াসের পর্দা যদি অবলুপ্ত হয়ে যায়, ধীরে ধীরে অবলুপ্ত হয়ে যাবে কোষ বিভাজন সম্পন্ন হয়ে যাওয়ার পর, তাহলে সেই কোষ বিভাজনকে বলবো আমরা মাইটোসিস। ঠিক এর বিপরীতটা হচ্ছে অ্যামাইটোসিস। কি বলবো? যে কোষ বিভাজনে নিউক্লিয়াসের পর্দা বা নিউক্লিয় পর্দা যদি অবলুপ্ত না হয়, সেই কোষ বিভাজনকে বলবো অ্যামাইটোসিস। অ্যামাইটোসিস কাদের মধ্যে দেখা যায়? এখনই বললাম, ইস্ট, ব্যাকটেরিয়া, অ্যামিবা, এসব এককোষী অনুন্নত জীবের ক্ষেত্রে। আর মাইটোসিস কোষ বিভাজন কাদের মধ্যে দেখা যায়? আমাদের মধ্যে দেখা যায়, ঠিক আছে, উন্নত প্রাণী শ্রেণীর মধ্যে দেখা যায়। এবার মিওসিস কোষ বিভাজনে আসি। মিওসিস কোষ বিভাজন কী হবে? মিওসিস কোষ বিভাজন হচ্ছে, ধরো 2 ধাপে হয়। ধরো মিয়াস 2N, এটা হচ্ছে ডিপ্লয়েড, হ্যাঁ, ডিপ্লয়েড আমরা পড়েছিলাম আগে, 2N, N, 3N, আগের একবার ভিডিওটা দেখবে। এই ডিপ্লয়েড কোষ বিভাজন প্রথমে কি হয়, এটা বিভাজিত হয়ে দুটো কোষ সৃষ্টি করবে, 2N, NN হয়ে গেল। তাহলে কি হলো? এটা হ্রাস হলো না? তাহলে এটা মিওসিস 1 বিভাজন বলতে পারি, মিওসিস 1 বিভাজন বলতে পারি। একে হ্রাস বিভাজনও বলে, যেহেতু হ্রাস ঘটছে, ডিপ্লয়েডটা NN, 2N ছিল NN হয়ে গেল, হ্রাস ঘটলো। আবার এই NN থেকে সম প্রকৃতির আবার কোষ বিভাজন হয়ে কোষ সৃষ্টি করবে, NN সম আকৃতির। N ছিল, এখান থেকে NN দুটো হবে, এখান থেকে N ছিল, NN দুটো হবে। এটা হচ্ছে সমবিভাজন বা মিওসিস 2 বিভাজন বলে। এটা মিওসিস 2 বিভাজন বা সমবিভাজন বলে। খুব ইম্পর্টেন্ট, হ্রাস বিভাজন কাকে বলে এবং সমবিভাজন কাকে বলে, এটা মনে রাখবা। মিওসিস কোষ বিভাজনের ক্ষেত্রে ডিপ্লয়েড কী হয়, 2N 2N ছিল, NN এ বিভাজিত হবে, মানে হ্রাস বিভাজন হবে, যেটাকে মিওসিস 1 বিভাজন বলবো। আবার প্রত্যেক N আবার দুটো করে কোষে বিভাজিত হবে, NN NN, তাহলে দুটো দুটো 4টা কোষে বিভাজিত হয়ে যাচ্ছে। এটা হচ্ছে সম বিভাজন বলা হয় বা মিওসিস 2 বিভাজন বলে। মিওসিস 1 এবং মিওসিস 2 বিভাজন বোঝাতে পারলাম। হ্রাস বিভাজনও বলা হয়, এটা সম বিভাজনও বলা হয়। খুব ইম্পর্টেন্ট জায়গা। এইবার এই কোষ বিভাজনের অ্যামাইটোসিস কোষ বিভাজন, মাইটোসিস কোষ বিভাজন এবং মিওসিস কোষ বিভাজন আমরা পড়লাম। এবার আমরা এর পরবর্তী আরও ডিটেলসে যাব যে এই কোষ বিভাজন কীভাবে সংগঠিত হয়। এবার পরবর্তীতে আসছি, এবার আসবো, আমরা জানবো যে এই কোষ বিভাজনটা আমরা একটা কোষ চক্রও বলতে পারি, কোষ চক্রও বলতে পারি। যে কোষ চক্রটা কি একবার দেখি, কোষ চক্রটা কি। এটা হচ্ছে কোষ চক্র, এটা হচ্ছে কোষ চক্র। তো কোষ চক্র কি? কোষ চক্র হচ্ছে কোষের সৃষ্টি, তারপর বৃদ্ধি, তারপর বিভাজন। কি বললাম? কোষের সৃষ্টি, বৃদ্ধি এবং বিভাজন,
যেই চক্রের আকারে হয় তাকেই বলা হয় কোষ চক্র। তো এখানে আমরা কোষ চক্র দেখব যে কীভাবে সংগঠিত হয়। এতটুকু অংশ, এখান থেকে এতটুকু অংশকে আমরা বলি হচ্ছে মাইটোসিস, এতটুকুকে বলা হয় মাইটোসিস। আর এই পুরো চক্রটাকে বলা হয় ইন্টারফেস দশা। কি বলা হয়? ইন্টারফেস দশা। ইন্টারফেস দশা। তাহলে কি জানলাম? এতটুকু মাত্র হচ্ছে মাইটোসিস দশা, আর এই পুরাটা হচ্ছে ইন্টারফেস দশা। এই ইন্টারফেস দশার মধ্যে তিনটা দশা রয়েছে। একটা হচ্ছে G1 বা গ্যাপ 1 দশা, একটা হচ্ছে S দশা, একটা হচ্ছে G2 দশা বা গ্যাপ 2 দশা। পুরো এই দশাটা সংগঠিত হয় কিভাবে? সংগঠিত হতে পুরো ইন্টারফেস দশা, এই পুরো ইন্টারফেস দশা সংগঠিত হতে সময় লাগে 90 থেকে 95% টাইম লাগে। 90 থেকে 95% এই পুরো চক্রটার এতটুকু অংশ করতে সময় লাগে, মানে কোষ তৈরিতে। আর মাইটোসিস কোষ বিভাজনের সময় লাগে 5 থেকে 10%। টোটাল যদি 100 ভাগ ধরি তাহলে এখান থেকে এতটা ভাগ করতে 90% সময় লাগে, আর মাইটোসিস কোষ দশাটা শুধুমাত্র 10%ই সময় লাগে। তাহলে G1 দশা, S দশা এবং G2 দশা, গ্যাপ 1 দশা, S দশা এবং G2 দশা। মাইটোসিস কোষ বিভাজনের মধ্যে কতগুলো 6টা ধাপ রয়েছে, সেই ধাপ সম্পর্কে আমরা পরে জানব। আগে জানি G1 দশায় কী হয়, S দশায় কী হয় এবং G2 দশায় কী হয়। কোষ বিভাজনের পূর্বে কোষ বিভাজিত হবার মতো পরিস্থিতি কোষের আছে কি না সেইটা তৈরিতে সাহায্য করে G1 দশা, S দশা এবং G2 দশা। G1 দশায় কোষ পর্যায়ক্রমিক ধীরে ধীরে পৌঁছায় S দশায়। S দশায় কি হয়? S দশা মানে সিনথেসিস দশা। সিনথেসিস দশা মানে কি? ডিএনএ ও আরএনএ প্রস্তুতি বলতে পারো, বা ডিএনএর প্রতিলেমন, রেপ্লিকেশন। ডিএনএর প্রতিলেমন মানে ডিএনএ একটা ডিএনএ থেকে অন্যরকম একটা ডিএনএ সৃষ্টি বলতে পারি আমরা। সেই কাজটা এই আমাদের এস দশায় হয়। এস দশায় প্রস্তুতিপূর্বক কাজকর্ম হয়ে যাওয়ার পর সেটা ধীরে ধীরে চলে যায় G2 দশায়, এবং G2 দশায় সেটা মাইক্রোটিউবলস অঙ্গাণু সুসংগঠিত হয়। সুসংগঠিত হওয়ার পর সেই কোষটা চলে যায় মাইটোসিস কোষ বিভাজনে। তো G1, S এবং G2 দশা এমন কিছু নেই, যে মেন জিনিসটা রয়েছে সেটা হচ্ছে মাইটোসিস দশায় কি হয়, কোষের কি কি পরিলক্ষিত হয় সেটাই জানবো, খুব ইম্পর্টেন্ট। আরেকটা কথা বলে রাখি যে সাইক্লিন যৌগ নামে কোষ বিভাজনকে উদ্দীপিত করে। হ্যাঁ, একটা সাইক্লিন যৌগ আছে, এই কোষ বিভাজনকে উদ্দীপিত করে, এটা মনে রাখবা। এরপরে আমরা আসছি হচ্ছে কিসের ক্ষেত্রে, এবার আসছি আমরা হচ্ছে এই মাইটোসিস কোষ বিভাজন, যেটা বলছিলাম মাইটোসিস কোষ বিভাজন কীভাবে হয়। এই যে মাইটোসিস কোষ বিভাজনের মধ্যে কয়েকটি ধাপ রয়েছে, সেই সম্পর্কেই আমরা এখন জানব। তো মাইটোসিস কোষ বিভাজন প্রথম ধাপ, মাইটোসিস কোষ বিভাজনের প্রথম ধাপ, এই যে প্রথম ধাপ, সেটা হচ্ছে প্রোফেজ। কি হচ্ছে? সেটা হচ্ছে প্রোফেজ, মাইটোসিস কোষ বিভাজনের প্রথম ধাপ। দ্বিতীয় ধাপ কি? প্রোমেটাফেজ। প্রোমেটাফেজ। তৃতীয় ধাপ কি? মেটাফেজ। চতুর্থ ধাপ কি? চতুর্থ ধাপ হচ্ছে অ্যানাফেজ। আর তারপরের ধাপ কি? তারপরের ধাপ হচ্ছে টেলোফেজ। টেলোফেজ, এটা পরে আসছি। তো মাইটোসিস কোষ বিভাজন কতভাবে সংগঠিত হয়? দুইভাবে সংগঠিত হয়। একটা হচ্ছে এই পুরোটা নিয়ে একটা দশা, আর এই দশাটা একদমই আলাদা, এটা পরে আসছি। তো প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ। ভালো মতো শুনবে। প্রোফেজ দশায় কি হয়? প্রোফেজ দশায় নিউক্লিয়াস, এই যে নিউক্লিয়াস দেখেছি, নিউক্লিয়াস থেকে জল কি হয়? বাইরে বেরিয়ে যায়, জল বিয়োজন হয়। জল বিয়োজন হয়ে যাওয়ার পর ভিতরে যে ক্রোমোজোমগুলি আছে সেগুলো দেখতে খুব সুবিধা হয়। প্রথম কাজ হচ্ছে কোষ বিভাজনের প্রোফেজ দশায় এটাই সম্পন্ন হয়।
প্রোফেজ থেকে ধীরে ধীরে সেটা চলে আসবে প্রো মেটাফেজে। প্রো মেটাফেজে কী হবে? প্রো মেটাফেজে হবে হচ্ছে একটা যন্ত্রের উদ্ভব হবে। এই যন্ত্রটা একটা যন্ত্র বলতে পারি, যেটাকে বলা হয় স্পিন্ডল যন্ত্র বা স্পিন্ডল তন্তু। এর তৈরি হয় প্রো মেটাফেজে। এই নিউক্লিয়াসটি ধীরে ধীরে স্পিন্ডল যন্ত্রে তৈরি হয় এবং এই স্পিন্ডল যন্ত্রের এই এক একটা তন্তু দেখো, এই এক একটা তন্তু এক একটা দড়ি বলতে পারো। প্রত্যেক দড়ির মধ্যে কিন্তু ক্রোমোজোম অবস্থান করেনি। এই দড়িতে ক্রোমোজোম অবস্থান করলেও এই দড়িতে ক্রোমোজোম অবস্থান করেনি। আবার এই দড়িতে যদি ক্রোমোজোম অবস্থান করে তাহলে এই ক্রোমোজোমে কিন্তু করেনি। তো প্রত্যেক তন্তুর মধ্যে কিন্তু কি করেনি? ক্রোমোজোম অবস্থান করেনি। যেই তন্তুর মধ্যে মানে যে স্পিন্ডল তন্তুর মধ্যে ক্রোমোজোম অবস্থান করে তাকে ট্র্যাকশন ফাইবার বলে। মনে রাখবে, এটাকে ট্র্যাকশন ফাইবার বলে। এটাই হচ্ছে মেন কাজ, যে স্পিন্ডল তন্তু তৈরিটাই হচ্ছে প্রো মেটাফেজে হয়। তারপর ধীরে ধীরে সেটা চলে যায় কোথায়? মেটাফেজে। মেটাফেজে কি হয়? ক্রোমোজোমগুলি, এটা হচ্ছে মেরু আর এটা হচ্ছে বিষুব রেখা পৃথিবীর অক্ষরেখা হিসাবে ধরি। তো কী হয়? এই ক্রোমোজোমগুলি বিষুব রেখায় অবস্থান করে। এই ক্রোমোজোমগুলি বিষুব রেখায় অবস্থান করে কখন? মেটাফেজ দশায়। ঠিক আছে? তো ধীরে ধীরে কি হয়? এই ক্রোমোজোমগুলি পরের দশায় আসি। এই ক্রোমোজোমগুলি কি হয়? ধীরে ধীরে ভাগ হয়ে দুই মেরুতে অবস্থান সৃষ্টি করে। মানে মেরু চলন দেখা যায় তার মধ্যে। তখন মেরুগুলো কী হয়? মেরুর দিকে ছুটতে থাকে ক্রোমোজোমগুলো। সেটা কখন দেখা যায়? সেটা অ্যানাফেজ দশায় দেখা যায়। আর ধীরে ধীরে যখন মেরু অঞ্চলে সেটা অবস্থান করে, তো ধীরে ধীরে একটা খাঁজ সৃষ্টি হয়। খাঁজ সৃষ্টি হয়ে ক্রোমোজোমগুলো দুটো ভাগে বিভক্ত, ক্রোমোজোম নিউক্লিয়াস সহ দুটো ভাগে বিভক্ত হয়ে যায়। মেরুমুখী চলন কোথায় দেখা যায়? টেলোফেজে দেখা যায়। এবং মেরুমুখী চলনের পর কোথায় আসবো? নিউক্লিওলাস ও নিউক্লিয় ক্রোমোজোম সৃষ্টি হবে। হ্যাঁ, এখানে টেলোফেজে কী হবে? নিউক্লিওলাস এবং নিউক্লিয় মেমব্রেন সৃষ্টি হবে। এবং এখানে যে জল কি হয়েছিল? জল বিয়োজিত হয়েছিল। এখানে আবার জল কি করবে? টেনে নেবে, বাইরের অংশের থেকে জল টেনে নেবে। টেনে নিলে কী হবে? সেটা নতুন কোষে পরিণত হবে এবং নতুন কোষে পরিণত হয়ে যাওয়ার পর ধীরে ধীরে সেটা কী হবে? দুটা কোষে বিভাজিত হয়ে যাবে এবং একটা কোষ প্রাচীর গঠিত হবে। দুটা কোষে বিভাজিত হয়ে যাবে এবং একটা কোষ প্রাচীর গঠিত হবে। তাহলে আমরা কি জানলাম? যে মাইটোসিস কোষ বিভাজন, বলছিলাম কিছু দশা রয়েছে মাইটোসিস কোষ বিভাজনে। সেটা হচ্ছে প্রোফেজ, মেটাফেজ, প্রো মেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। আর যেই দশাটা আমি বলছিলাম যে দুটো আলাদা একদম ক্রোমোজোমে বিভক্ত হয়ে যাবে, সেটাকে বলা হয় সাইটোকাইনেসিস। সাইটোকাইনেসিস এরকম আমরা পড়লাম যে অ্যামাইটোসিস, মাইটোসিস, মিওসিস। তো মাইটোসিস কোষ বিভাজন দুই রকমভাবে সম্পন্ন হয়ে থাকে। একটা হচ্ছে তোমার সাইটোকাইনেসিস, একটা মাইটোসিস, একটা হচ্ছে সাইটোকাইনেসিস। তো বললাম দুটো অপত্য নিউক্লিয়াস সৃষ্টি হবে, সাথে নিউক্লিওলাস এবং নিউক্লিয় মেমব্রেনও সৃষ্টি হবে। প্রোফেজ তাহলে বোঝাতে পারলাম প্রোফেজে কী হয়, এটা প্রাণী কোষ দিয়েই আমি বোঝালাম। উদ্ভিদ কোষেরও একইভাবে দেখবে তোমরা বইতে, উদ্ভিদ কোষেও পাশাপাশি চিত্র দেওয়া রয়েছে। তো প্রোফেজ, প্রো মেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজে কী হয় এবং সাইটোকাইনেসিসে কী হয়। সাইটোকাইনেসিসে দুটি বিভাজিত হবে ক্রোমোজোম এবং দুটি সাইটোপ্লাজমও বিভাজিত হয়ে যাবে এবং কোষ প্রাচীর তৈরি হবে। মনে রাখবে, কোষ প্রাচীর তৈরি হবে। তাহলে এটা হচ্ছে পুরো আলোচনা গেল হচ্ছে আমার মাইটোসিস কোষ বিভাজন। আরও কিছু তথ্য মাইটোসিস কোষ বিভাজনের কি? কোষ বিভাজনে একটি কোষ বিভাজিত হয়ে দুইটি কোষের সৃষ্টি হয়। অপত্য কোষ দুটি আবার সঙ্গে সঙ্গে বিভাজিত হতে পারে না। এটা কিন্তু সঙ্গে সঙ্গে বিভাজিত হবে না, কারণ জন্মিত্রী কোষ থেকে মানে মাতৃকোষ থেকে অপত্য কোষ সৃষ্টি হওয়ার পরে অপত্য কোষ দুটি জন্মিত্রী কোষ থেকে আকারে খুব ছোট হয়। এর থেকে কিন্তু এটা আকারে খুব ছোট হবে। তাই আবার বিভাজিত হওয়ার আগে অপত্য কোষ দুটির বৃদ্ধির হওয়া প্রয়োজন, এটাও বড় হতে হবে, তারপরেই সে আবার পুনরায় এই
অবস্থানে আসবে, আবার বিভাজিত হবে, সঙ্গে সঙ্গে কিন্তু বিভাজিত হবে না। এই ঘটনাটি ঘটে দুটি কোষ বিভাজনের ইন্টারফেস দশায়। আমি বোঝালাম ইন্টারফেস দশায় কীভাবে এটা ঘটে। অর্থাৎ কোষ বিভাজনে শুধুই বিভাজন ঘটে না, বিভাজন ও বৃদ্ধি উভয়ই ঘটে। প্রথমেই বলেছিলাম যে সৃষ্টি, বৃদ্ধি এবং বিভাজন, ডিভিশন অ্যান্ড এনলার্জমেন্ট, সব কিছু যেটা ঘটে সেই চক্রের আকারে, তাকেই বলা হয় আমরা কোষ চক্র। তো কোষ বিভাজনের ফলে অপত্য কোষগুলি আকারে ছোট হয়ে যাওয়া এবং তৎপরবর্তী বৃদ্ধি, এই ঘটনা কিন্তু অনেকেরই জানা থাকে না, তো এটা জানতে হবে। তোমরা বইয়ে দেখবে যে সিটার ক্রোমোজোম, নন সিটার ক্রোমোজোম কোনটা, টাইপ 1, টাইপ 2, টাইপ 3, হ্যাঁ, সেটা একটু জানবে। এর আগেও আমরা পড়েছি যে ক্রোমোজোম ভি আকৃতির ক্রোমোজোম, এল আকৃতির ক্রোমোজোম, আই আকৃতির ক্রোমোজোম এবং জি আকৃতির ক্রোমোজোমকে কী বলে, ছবিগুলো আঁকবে। পরীক্ষায় প্রশ্ন খুব সুন্দরভাবে আসতেছে, মাইটোসিস কোষ বিভাজন আলোচনা করো, বা মাইটোসিস কোষ বিভাজনের মেটাফেজ দশা, অ্যানাফেজ দশায় কী হয় সেটা আলোচনা করো, বা এইভাবেও আসতে পারে যে কোষ চক্র সাহায্যে কোষ বিভাজন প্রক্রিয়াটি আলোচনা করো। তো যাই করো না কেন, বেসিক কনসেপ্ট আমি বুঝিয়ে দিলাম, তোমরা খুব সুন্দরভাবে এটা পড়বে এবং বই ভালো মতো পড়বে। বইয়ের মধ্যে খুব সুন্দরভাবে উদ্ভিদ কোষ, প্রাণী কোষেরও খুব সুন্দরভাবে ছবি দেওয়া রয়েছে। আর এই ভিডিওটা একবার নয়, 2 থেকে 3বার দেখার চেষ্টা করবে। আশা করি বোঝাতে পেরেছি। অ্যামাইটোসিস কোষ বিভাজন তো আমি বললাম যে সাইটোপ্লাজম ও নিউক্লিয়াস বিভাজিত হয়ে সিম্পলি দুটো কোষে বিভাজিত হয়ে যাবে, তার মধ্যে কোনো দশা থাকবে না। কিন্তু মাইটোসিস কোষ বিভাজনে দশা থাকবে, প্রোফেস, প্রোমেটাফেস, অ্যানাফেস, টেলোফেস, ঠিক আছে। আর মিওসিস কোষ বিভাজন সাধারণত ডিম্বাশয় ও শুক্রাশয়েই দেখা যায়। হ্রাস বিভাজন কাকে বলে এবং সমজাতীয় বিভাজন কাকে বলে, বা মিওসিস 1, মিওসিস 2 বিভাজন কীভাবে সংগঠিত হয় সেটাও জানবে। এন ক্রোমোজোম কি, 2N ক্রোমোজোম কি, এটা আগে দিন করিয়েছিলাম, সেটা একটুখানি রিভিশন দেবে। ক্রোমোজোমের ছবি ভালো মতো আঁকার চেষ্টা করবে। এর পরবর্তীতে আমরা জনন ধরবো। এর মধ্যে পার্থক্য আসতে পারে, যে মাইটোসিস ও মিয়াসিস কোষ বিভাজনের মধ্যে পার্থক্য লেখো, বা অ্যামাইটোসিস কোষ বিভাজন বা মাইটোসিস কোষ বিভাজনের মধ্যে পার্থক্য লেখো, সেটাও আসতে পারে প্রশ্নে। তো খুব ভালো মতো রিডিং পড়বে, এই আশা রাখছি। তো আজকে এত পর্যন্তই রাখবো, যে কোষ বিভাজন এখানে প্রোফেস, প্রোমেটাফেস, মেটাফেস, অ্যানাফেস এবং টেলোফেস, অনেক বইতে প্রোমেটাফেস ও মেটাফেস কম্বাইন একসাথেভাবে দেওয়া রয়েছে, বা প্রোমেটাফেসটা প্রোফেসের সঙ্গে যুক্ত করা আছে, এরকমও থাকতে পারে। তো ভাগটা এইভাবে লিখলেই হয়তো সুবিধা হবে, ভাগটা এইভাবে লিখলেও সুবিধা হবে। তো আমরা কোষ চক্র দুটি দশা, একটা হচ্ছে ইন্টারফেস দশা, একটা হচ্ছে মাইটোটিক দশা। হ্যাঁ, তো একটুখানি পড়বে বইটা তোমরা, এতটুকুই রাখলাম।